ধন্যবাদ বন্ধুরা, আলাপচারিতার পক্ষ থেকে আরও একবার তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি স্বাদের গল্প নিয়ে। গল্পের নাম ফরএভার, রচয়িতা অর্পিতা সরকার। ফিসফিস করে সৌভিক বলল, ম্যাডাম জল খাবেন? অসুস্থ বোধ করছেন কি? হাঁপাতে হাঁপাতে রাগে চোখে সৌভিকের দিকে তাকিয়ে মেয়েটা বলল, কি চান? এইভাবে মেয়েদের মন জয় করতে চান? লজ্জা করে না আপনার? দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়। অবশ্য দেখে আর কবেই বা কাকে বোঝা গেছে। এক রাস বিরক্তি সুরে লাগলাতে সৌভিক দেখল কাজল কোলে চোখ দুটো এই মুহূর্তে রক্তবর্ণ ধারণ করেছে। চোখের কোণে শ্যামলা দেখির জল টলটল করছে, যে কোনো সময় ছাপিয়ে এসে গাল চিবুক সব ভিজিয়ে দেবে। মেয়েটার মুখ দেখেই সৌভিক বুঝতে পেরেছিল এর মধ্যে মারাত্মক কোনো ভাঙা গোড়া চলছে, তাই ভদ্রতা করেই জলের অফার করেছিল। জলের বোতলটা ব্যাগে ভরতে ভরতে উদ্যত হতেই মেয়েটা বলল, জলে কিছু মিশিয়ে রাখেননি তো? খাবার অজ্ঞান হয়ে দুবাই চলে যাব। সৌভিক জলের বোতলটা ব্যাগে ভরে নিয়ে বলল, ম্যাডাম এই দিন আপনাকে জল খেতে হবে না, তবে থ্যাংক ইউ ম্যাম ফর ইউর কমপ্লিমেন্ট। মেয়েটা অবাক হয়ে বলল, কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট কি দিলাম আমি আপনাকে? আমার চেহারার মধ্যে নিশ্চয়ই আপনি এমন কিছু খুঁজে পেয়েছেন যাতে আমাকে আপনার ওই দাউদের ভাইটাই মনে হয়েছে। আসলে ক্যাবলাকান্ত শুনে শুনে আমি ফেড আপ। বিশ্বাস করুন, এই যে কেউ আমাকে দুবাইয়ের কিডন্যাপার ভাবলো, এটাই অনেক বড় প্রাপ্তি। আসলে কি জানেন, প্রতি মুহূর্তে আমি নিজেকে গ্রুম করার চেষ্টা করছি। এখন বুঝতে পারলাম একটু হলেও গ্রুমিংয়ের কাজে আমি সফল হয়েছি। মেয়েটা মুচকি এসে বলল, আগে জলটা নিয়ে খান, তারপর আমি খাবো। বোতলটা এগিয়ে দিয়ে বলল, আপনার প্রেশার বেড়ে গেছে কোনো কারণে, চোখ দেখিয়েছিলাম মনে হচ্ছে, তাই বললাম। মেয়েটা সৌভিকের জলটা চাতক পাখির মতো নিঃশেষ করে দিয়ে ফাঁকা বোতলটা ওর হাতে ধরাতে ধরাতে বলল, হ্যাঁ ঠিকই ধরেছেন, ওই জানোয়ারটার বাবাটার জন্য এই অবস্থা হলো। শালা মেয়েদের এরা কি ভাবে, কি পণ্য? আমি কি ওর ছেলেটাকে বিয়ে করার জন্য পড়ে আছি নাকি বে? আপনি ভাবতে পারেন না গোটা ফ্যামিলি কি হারামি। সৌভিক থতমত খেয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, পাবলিক প্লেসে এমন স্ল্যাং ইউজ করা কি উচিত হচ্ছে? মেয়েটা বিরক্ত হয়ে বলল, কোনটা স্ল্যাং বললাম মশাই? আমার এখন এই নীলাভ আর ওর বাবাকে কাঁচা কাঁচা দেওয়া উচিত ছিল, আমি দিইনি। নেহাত পাবলিক প্লেস বলেই জিপটাকে শাসন করলাম। মেয়েটা সৌভিকের দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে আপনার নাম কি? আমার নাম মোনামি রায়। জানলার দিকে তাকিয়ে সৌভিক বলল, সৌভিক দাশগুপ্ত। মেয়েটা বেড়ে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ আপনি নীলাভর কোন ভাই? মুখের আদলে সামান্য মিল আছে মনে হচ্ছে। তাই তো ভাবি, এত ভালো মানুষ আজকাল আছে নাকি? মানুষ না চাইতে জল অফার করে না। আগে বলুন, নীলকমল দাশগুপ্ত আপনার কে হয়? গোটা গোষ্ঠী আমার পিছনে পড়ে আছেন। আমি আপনার ওই লাফাঙ্গা ভাইকে বিয়ে করব না। আমি তাকে আগেই পরিষ্কার করে বলে দিয়েছি বেকআপ। তারপরে আপনাকে পাঠিয়েছে আমায় ফলো করতে। কাঞ্চন কন্যা এক্সপ্রেসটা এতক্ষণ একটু নড়ে উঠল। এসে 3 টায়ারে বসে একটু আরাম করবো ভেবেছিল সৌভিক। দিন রাত অফিসের কাজে জিরবার হয়ে থাকেও। তিনি উঠে ভেবেছিল এখন থেকে হলিডে মুডে থাকবে। ডুয়াস পৌঁছানোর আগে থেকে শুরু হবে ওর হলিডে। অফিস আর বাড়ি করে না যে হাল হয়ে গেছে সৌভিক, তাই ইচ্ছে করে কদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছে জঙ্গলের উদ্দেশ্যে। নির্ভেজাল ছুটি কাটাবে। বাবা মা যদিও বলেছিল জামশেদপুর যেতে, সৌভিকের ইচ্ছে করেনি এই 5টা দিনের ছুটিটা দেশের বাইরে গিয়ে নষ্ট করতে। আপাতত দুর্গাপূজার কটা দিনও তিলোত্তমার বা লোকালয় থেকে দূরে থাকতে চায়, কিন্তু ছুটি শুরুর আগে এই কোন ঝামেলার সম্মুখীন হলো। সহযাত্রী যদি এমন হয়, 1 নাইট জার্নি করে তো দূর 1 ঘন্টা যেতেই প্রাণপাত হয়ে যাবে। কে নীলাভ, কে নীলকমল, কে মহেশ্বর, এসব খুঁজতে খুঁজতেই ছুটির আমেজ ভোক্কাট্টা হয়ে যাবে। এসব পাগলা পাবলিক কেন যে বাড়ির লোকজন ফাঁকা রাস্তায় ছেড়ে রাখে কে জানে। মোনামি আবার বললেন না তো
কেমন ভাই আপনার? খুঁড়তো তো না জেঠতো তো? শফিক শান্ত গলায় বলল, আমি ক্লাস 1 এক নীলাভ পালকে চিনতাম ক্লাসমেট হিসেবে, আর তো কাউকে চিনি না। মনামি শেষ পর্যন্ত কথা শোনার ধৈর্য একেবারে হারিয়ে ফেলেছে। সে বলে উঠল, ওই ছোটবেলার বন্ধু, ওই যাকে বলে বুজুম ফ্রেন্ড আর কি? তবে আর কি, বন্ধুকে গার্ড করতে নেমে পড়েছেন মার্কেটে? শফিক বোঝাবার চেষ্টা করছিল এই মনামি বলে মেয়েটাকে। বাংলাতেই কথা বলছে তো, অসমিয়াতে নয় তো? যদি বাংলাতেই বলে তাহলে ওর মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে কি করে? একটা শব্দও বুঝতে পারে না। শফিক বিরক্ত হয়ে বলল, আপনাকে জল দিয়ে আমার বড্ড ভুল হয়ে গেছে, অত্যন্ত দুঃখিত। বাকি নীল রঙের গোটা ফ্যামিলিকে আমি চিনি না। মনামি সন্ধির চোখে তাকিয়ে বলল, শীতের মোড়ের নীলাভ দাশগুপ্ত আমরা কেউ হয় না বলছেন? শফিক এতক্ষণে অসমিয়া শব্দগুলোর মানে বুঝল। বেশ দৃঢ় গলায় বলল, আরে আপনি, আপনার জেঠুর সঙ্গে পরিচয় করার বড় ইচ্ছে ছিল আমার, অস্কার পাওয়া মানুষ বলে কথা। আচ্ছা, আপনার জেঠু তো দাদার সঙ্গে একবার পরিচয় করে দিতে পারেন? মনামি ভুক উঠছে বলল, আমার বাবা বংশের একটাই ছেলে, আমার কোনো জেঠু নেই। কি পাগলের মতো বকছেন? কি অস্কার পাওয়া? শফিক পালিশটাকে আঁকড়ে ধরে বলল, কি মিথ্যা কথা বলছেন? মানলাম আপনারা সেলিব্রিটি ফ্যামিলি, তাই বলে এই অর্বাচীনকে একটু আরাম করে দিতে পারেন না? মনামি বিরক্ত বলল, আজে বাজে লোক একটা, ভুলভাল করছেন, বকছেন কেন? শফিক মৃদু হেসে বলল, সত্যজিৎ রায় যদি মনামি রায় জেঠু না হয়, তাহলে নীলকান্ত বা নীলকমল দাশগুপ্ত আমার মামা কাকা নয়, বুঝলেন মিস রায়? এবার দয়া করে আমায় আর বিরক্ত করবেন না। মনামির সন্দেহ বোধহয় পুরোপুরি যায়নি, তাই সৌভিকের ফোন এলেই কান খাড়া করে শোনবার চেষ্টা করছিল। সৌভিকের প্রথমে বিরক্ত লাগলেও পরে বেশ মজা লাগছিল। অফিসের কলিগ নীলাঞ্জন ফোন করেছিল একটা প্রয়োজনে। সৌভিক ইচ্ছা করে ফিসফিস করে বলল, হ্যাঁ রে নীল বল। হ্যাঁ, আমার পাশেই বসেছে মেয়েটা, দেখতে সুন্দর, কিন্তু মাথা খারাপ তো। নীলাঞ্জন বেচারা না বুঝে বলল, সবিতা, আমি অফিসের নীলাঞ্জন সিনহা বলছি। আমি মেডিসিন নিয়ে তোমায় কয়েকটা কথা জিজ্ঞেস করতাম। নামে মেডিসিন কোম্পানিতে জব করে সৌভিক। নীলাঞ্জনকে আরেকটু কনফিউজ করে সৌভিক বলল, এই হোয়াটসঅ্যাপ করতে পারিস? আসলে পাশেই আছে তো, তাই ঠিক বিশ্লেষণ করতে পারছি না নীল। তবে সুন্দরীরা শুনেছি একটু পাগল টাইপের হয়, একাই যাচ্ছে তো মনে হচ্ছে। নীলাঞ্জন কিছুই না বুঝতে পেরে বলল, আরে ধর, তুমি পুরো ছুটির মোড়ে আছো, আমি রক্তিমকে কল করে নিচ্ছি। মনামি চোখ সরু করে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার সন্দেহ যে ভুল নয় সেটা আমি বেশ বুঝতে পারছি। সে আপনি আমার সুকুমার রায়ের নাতনি বললেও নয়। আচ্ছা বেশ, এবার বলুন দেখি, আমার খুড়তুতো ভাইয়ের সঙ্গে আপনার ব্রেকআপটা হলো কি কারণে? আর আপনি দাশগুপ্ত সারনেমের উপরে এমন শার্লক হোমসগিরি চালাচ্ছেনই বা কেন? মনামি ফর্মে ফিরে এসে বলল, কারণ ওই দাশগুপ্তরা ভীষণ রকম চালাক হয়, লোভী হয়, অসভ্য হয়, আর অনেক কিছু হয়। সৌভিক শান্তভাবে ঘাড় নেড়ে বলল, বুঝলাম, বাকি কি কি হয় সেগুলো আর বলার দরকার নেই। সত্যি বলতে কি, আপনার যা মুখের ভাষা দেখলাম তাতে ভয়ে আছি। এখন বলুন দেখি, আমার ভাইটা ঠিক কি করেছে? ও যে ভীষণ ইনোসেন্ট, ও আবার কি করলো? মনামি রেগে গেলে ওর চিবুকে একটা অদ্ভুত ভাঁজ পড়ে। সেদিকে তাকিয়ে সৌভিক মনে মনে বলল, নীলাভ দাশগুপ্ত সত্যি একটা আস্ত পাঁঠা, না হলে এমন মেয়েকে কেউ চিট করে? যে মেয়ের মুখই মনের আয়না, যাকে এত সহজে প্রেডিক্ট করা যায়, তাকে নির্দ্বিধায় ভালোবাসা যায়। অন্তত মনের কোণে অন্ধকার লুকিয়ে রাখতে পারে না মনামি, ওর স্বচ্ছ দৃষ্টিই তার প্রমাণ। মেয়েটার মধ্যে একটা অসম্ভব আকর্ষণের শক্তি আছে, না হলে এই সৌভিকের মতন মহিলা বিমুখ পুরুষকে কৌতূহলী করে তুলতে পারতো না। মনামি শান্ত গলায় বলল, আপনার অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ? আমার সঙ্গে নীলাভর অ্যারেঞ্জ প্লাস লাভ হতে চলেছিল। আমাদের পরিচয় হয়েছে মাস 6 আগে ম্যাট্রিমনি সাইডে। হঠাৎই আমার বাবা ওই সাইডে আমার ছবি দিয়ে একটা অ্যাকাউন্ট খোলে, তারপর সম্বন্ধ আসতে থাকে। ম্যাক্সিমামই আমরা বাতিল করি। এক শনিবারের সন্ধ্যেতে কি মনে হতেই আমি বসেছিলাম সাইডটা নিয়ে, তখনই নীলাভর হাইটা এসে ঢুকলো আমার চ্যাট বক্সে। তারপর কথা বলতে বলতে খেয়াল করি আমাদের রুচি ভীষণ মিল। মুভি থেকে সং,
ফুড হ্যাবিট থেকে হবি সব কিছুই প্রচুর বিল। আমরা মিট করি। সত্যি বলতে কি নীলাভকে প্রথম দিকে আমার বেশ ভালো লাগে, যাকে বলে সেবার ডিসেন্ট। নীলাভারও আমাকে ভালো লেগেছিল, সেটাও স্বীকার করেছিল অকপটে। আমরা প্রায় অফিস ফেরত দেখা করেই বিভিন্ন ক্যাফে বা মাল্টিপ্লেক্সে। বলিনি না আমিও জব করি। আমি একজন পুলিশ অফিসার, এসআই। আমি জব পেয়েছি মাত্র 1.5 বছর হলো। শফিক একটু ভীতু দৃষ্টিতে তাকিয়ে বলল, মরেছে একেবারে পুলিশ। কিন্তু আপনাকে দেখে তো আমার কবিতার নায়িকা বলে মনে হচ্ছিল। মনামি চলন্ত ট্রেনের বন্ধ জানলার দিকে তাকিয়ে বলল, যা বুঝি ইনোসেন্ট হয় না, তাদের বুঝি নরম মন থাকে না। এমন কথা আপনাকে কে বুঝিয়েছে বলবেন? শফিক সামনে নিয়ে বলল, কেউ বোঝেনি ম্যাম, আসলে পুলিশের হাতে ডান্নার বাড়ি যারা খেয়েছে তাদের বর্ণনা থেকেই ধারণা করে নিয়েছি মাত্র। আর যাই হোক, আপনি নীলাভর আপনার বিষয়টা কন্টিনিউ করুন প্লিজ। মনামি উদাস চোখে তাকিয়ে বলল, কন্টিনিউ করার মতো অবশিষ্ট আর থাকলো কোথায় বলুন? 2 বাড়িতে বিয়ের তোড়জোড় চলছিল, কার্ড ছাপানো কমপ্লিট। আমি ভেঙে দিলাম বিয়েটা। গত 15টা দিন দোলাচলে দুলতে দুলতে এসেছে, ভেঙেই দিলাম। নীলাভ হেলথ ডিপার্টমেন্টে জব করে, কোনো সমস্যা ছিল না আমাদের 2 ফ্যামিলির মধ্যে। তাই বাড়ির পারমিশন নিয়ে আমাদের মেলামেশা শুরু হয়। কার্ড ছাপানো হয়ে যাওয়ার ঠিক 1-2 পরে আমার বাবা নীলাভদের বাড়িতে ইনভাইট করতে গিয়েছিল প্রথম কার্ড নিয়ে। নীলকমল দাশগুপ্ত মানে নীলাভর বাবা বলেছিল আত্মীয় স্বজনরা নাকি ফিস শুরু করেছে যে মেয়ে পুলিশে চাকরি করে, তাই ওনারা চান বিয়ের আগে যেন আমি চাকরিটা ছেড়ে দিই। আমার বাবা খুব ভালো করে জানতো আমি অনেক এক্সাম দিয়ে জবটা পেয়েছি। ইনফ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটে জব করাটা আমার স্বপ্ন ছিল। তাই বাবা কার্ডটা ওনার হাতে থেকে নিয়ে বললেন, মনামির আপনার ছেলেকে পছন্দ হয়েছিল বলেই আমি বিয়ে দিতে চেয়েছিলাম, না হলে নীলাভর থেকে অনেক যোগ্য ছেলে আমরা পেতাম। আপনাদের এই মানসিকতা জানার পরে আমার মেয়েকে তো এমন ব্যাকডেটেড বাড়িতে পাঠাতেই পারি না। অপমান করে চলে আসার পরে নীলাভা আমায় ফোন করে বলেছিল ড্যামেজ কন্ট্রোলের জন্য ওনাকে ওর বাবার সঙ্গে কথা বলবে। বিয়ের লস ঠিক হয়ে গেছে, সমস্ত শপিং কমপ্লিট। 15 দিন ধরে কথা বলার পরে শ্রীযুক্ত নীলাভা বলতে এসেছিল পুলিশের চাকরিটা ছেড়ে অন্য কোনো চাকরি হলে নাকি ওর বাবার আপত্তি নেই। আমিও স্ট্রেট বলে দিয়েছি, তোমার বাবাকে পরিত্যাগ করে অন্য কোনো বাবা অ্যাডপ্ট করলে আমি বিয়েতে রাজি হব। যতক্ষণ পর্যন্ত নীলকমল দাশগুপ্ত নীলাভর বৃত্ত পরিচয় থাকবে ততক্ষণ আমিও ওই বিয়ে করব না। এটা শোনার পর নীলাভ কিছুক্ষণ চুপ ছিল। তারপর বলেছে, এ কেমন অস্বাভাবিক আবদার? মোনামি বলেছে, অস্বাভাবিক আবদারের বদলে ও একটা আজব আবদার করেছে মাত্র। তারপর নীলাভর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি। তবু ওদের গোটা ফ্যামিলি এখনো পড়ে আছে মোনামির পিছনে। জাস্ট বিরক্ত হয়ে গেছে। সেই জন্য একা একা পুজোর ছুটিতে বেড়াতে চলে এসেছে। বাবা মা আসতে চেয়েছিল, কিন্তু মোনামি ওদের বলেছে ও একলা থাকার প্রয়োজন। বেশ জোরে হাতটা করেছেন কি মশাই, বিয়ের শর্ত হিসেবে পাত্রের বাবাকে বদলে ফেলতে বলেছেন? আরে ব্রাভো! এখনো পর্যন্ত বেশিরভাগ মেয়ে পাত্রের বাড়ির সমস্ত শর্তে নথি স্বীকার করে মেনে নেয় তাদের অস্বাভাবিক দাবিগুলো। সেখানে দাঁড়িয়ে আপনি তো মশাই বাঁ হাতে থাপ্পড় কষিয়েছেন নীলাভ এবং মেষ শাবকের গালে। না মশাই, আপনার জন্য খাঁকি ড্রেসটাই পারফেক্ট। তাকিয়ে মোনামি বলল, আসতে বলুন, সবাই আমাদের দিকে তাকাচ্ছে। শফিক নিজেকে সংযত করে বলল, ওদের চোখ দুটো একটু সদবর করছে, করুক না। এখন বলুন তো আমার ভাইয়ের এখন ঠিক কি অবস্থা? মোনামি মুচকে এসে বলল, আমি বুঝেছি, নীলাভ আমরা কেউ হয় না। অবস্থা আর কি, শপিং কমপ্লিট, কার্ড ছাপানোও কমপ্লিট। এখন চাই ধরে বেঁধে আমার সঙ্গে বিয়েটা করতে। শফিক আনমনে বলল, তারপর মানে বিয়ের পর হয়তো প্রেসার সৃষ্টি করে আপনাকে বাধ্য করা হবে জবটা ছাড়তে। এটাই তো বেশিরভাগ বাড়ির গল্প। উচ্চশিক্ষিতের বড়াই করে বাড়ির বউয়ের উপরে সমস্ত রকম স্যাক্রিফাইসের দায় চাপানো। দৃঢ় গলায় বলল, আমিও আমার শর্ত থেকে সরিনি। নীলকমল দাশগুপ্তের ট্রান্সফার হলেই তবেই আমি দাশগুপ্ত ফ্যামিলিতে এন্ট্রি নেব। আরে ব্রিলিয়ান্ট! দেখুন মনামি, মহিলা সম্পর্কে আমার একটা মারাত্মক অ্যালার্জি আছে। সেটা শুরু হয়েছে নিজের মাকে দেখে। আমার মাকে দেখেছি বরাবর আমার আর বাবার মুখে সমস্ত ভালো খাবারটা তুলে দিয়ে নিজে যাই হোক পড়ে থাকা অবশিষ্টটুকু দিয়ে খেয়ে নিতে। বারবার বলা সত্ত্বেও মা পরিবর্তন করেন নিজের স্বভাবের। কেমন যেন সংসারে সর্বময় কর্তৃ হয়ে উচ্ছিষ্টকে বাঁচতে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা।
আমি ভাবতে শুরু করেছিলাম মহিলারা বাঁচতে জানে না, নিজেদের যোগ্য ভাবতে যেন তাদের বড্ড আপত্তি। এরপর বয়েজ স্কুলে গেলাম পড়াশোনা করতে, তারপর বয়েজ কলেজে। সেখানে যা দু চারটে বান্ধবী জুটলো তাদের দেখলাম নিজেদের থেকে পুরুষ বন্ধুদের বিশ্বাস করে বেশি। এই ধরুন নাইট শো দেখতে যাবে তিনজন মেয়ে মিলে, তার মাঝে দুজন ছেলে বন্ধুকে বলতো, এত রাতে একা যাওয়াটা কি ঠিক, তোরাও চল। দুটো ছেলের সঙ্গে থাকলে নাকি বিপদ কম। আমি হেসে বলতাম, আরে নিজেদের রাত্রে বেরোনোর জন্য উপযুক্ত করে তোলার ইচ্ছে তো তোদের নেই দেখছি, পরগাছা হয়ে কাটিয়ে দিতে তোরা ভালোবাসিস। একদিন ইভটিজিং করতেছে ছেলেগুলোকে তোরা তিনজনে মিলে মেরে দেখিস তো, আর কোনোদিন তাকাবে না তোদের দিকে। কিন্তু তোরা তা না করে বাবা, দাদা, বন্ধু, বয়ফ্রেন্ডের উপরে ভরসা করে থাকিস। সত্যি বলতে কি, মেয়েদের উপর এইরকম বেশ কয়েকটা কারণে ভীষণ অ্যালার্জি। এই প্রথম কোনো মেয়েকে দেখে সেই ইচিংটা হলো না, মনে হলো মেয়েরাও পারে চাপের মুখে বশ্যতা স্বীকার না করে সোজা থাকতে। মোনামির থুতনিতে সেই বিশেষ ভাঁজ চোখটা আটকে গেল সৌভিকে। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত রকমের মিশেল আছে, মেয়েলি কমনীয়তার সঙ্গে দৃঢ়তার দুর্দান্ত সামঞ্জস্য। মোনামি একটু নরম গলায় বলল, সরি, আমি আপনাকে অযথা সন্দেহ করেছিলাম। আসলে দাশগুপ্ত সারনেম শুনলেই মাথা গরম হয়ে যাচ্ছে ইদানিং।